স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে পালালো স্ত্রী, প্রেমিকের সঙ্গে চম্পট। হাওড়ার সাকরাইলে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। এক যুবক অভিযোগ করেছেন, স্ত্রী তার কিডনি বিক্রির টাকা ও গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের মাঝেও স্ত্রী সুপর্ণা বাজ মেয়ের বিয়ে খরচ এবং সংসারের প্রয়োজনে স্বামী পিন্টু বাজকে কিডনি বিক্রি করতে চাপ দেন। শেষ পর্যন্ত স্ত্রীর কথা মতো গত অক্টোবর মাসে এক রোগীর কাছে কিডনি বিক্রি করেন পিন্টু। প্রথমে 5 লক্ষ টাকা ও পরে স্ত্রীর অ্যাকাউন্টে আরো 2 লক্ষ টাকা পাঠানো হয়। সেই টাকায় কিছু গয়না বানান সুপর্ণা, কিন্তু এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনা। গত 23শে ডিসেম্বর বাজারে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে চলে যান সুপর্ণা। এরপর পিন্টু থানায় মিসিং ডায়েরি করেন। পরে স্ত্রীকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন। তবে আদালতে সুপর্ণা লিখিতভাবে জানান, তিনি স্বেচ্ছায় স্বামীর বাড়ি ছেড়েছেন এবং বর্তমানে প্রেমিকের সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করছেন। কেউ তাকে জোর করেননি। এদিকে প্রতারিত পিন্টু এখন কিডনি বিক্রির টাকা ফেরত পেতে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। আইনজীবীদের মতে, স্বামীকে প্রতারণা করে কিডনি বিক্রি করানোয় সুপর্ণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে কিডনি বিক্রি করা আইনত অপরাধ, ফলে এই ঘটনায় স্বামী নিজেও আইনি ঝামেলায় পড়তে পারেন। পিন্টুর পরিবারের অভিযোগ, সুপর্ণার সঙ্গে প্রেমের সম্পর্কের পরই তাদের বিয়ে হয়েছিল, কিন্তু স্ত্রী যে এমন প্রতারণা করতে পারেন তা গুণাক্ষরেও ভাবতে পারেননি পিন্টু। এই ঘটনায় আইনি পরিণতি কি হবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, স্টার নিউজ বাংলা। 15 বছরের বিয়ে, একটা 12 বছরের মেয়ে আছে। এবারে আমাদের এই অবস্থা দেখে ওয়াইফ বললো যে এরকম অবস্থা তো চলবে না, তা তুমি এক কাজ করো, মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি হবে আর ঘটকাও হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, একটা রোজগার তো সেরকম নেই, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও, যাকে দেবে তো সে তো কিছু টাকা দেবে। একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ওয়াইফ, ও বললো তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি 10 লাখ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা ওনার। হ্যাঁ, হাসপাতালে যাবতীয় খরচা, টেস্ট ফেস্ট ওনার। ও কিছুদিন পরে আমি বললাম ঠিক আপনাকে আছে। যখন প্রথম কনভিন্স করলো, হ্যাঁ, তখন আপনার মনে হয়নি যে যখন কি? বললো আপনার স্ত্রী যখন বললো যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল, আপনি তখন কি বললেন? ভাবলাম, দুদিন ভাবলাম, ভেবে বললাম ঠিক আছে, আমাদের যদি সচ্ছল হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তাহলে হবে। তা উনি কাউকে জানাতে বারণ করলো, মানে বাবা মা দাদা ভাই কাউকে জানাতে বারণ করলো, বললো দেখো কাউকে জানাতে হবে না, ব্যাপারটা গুপ্ত রাখো, না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে এটা আমাদের খারাপ ভাববে। ঠিক আছে, এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে, দেওয়া হবে। তা এই আজকে 41-42 দিন হয়ে গেল। তা উনি আমাকে বেডে, আমাকে ডাক্তার বলেছিল 3 মাস তুমি বিছানায় থাকবে, চলাফেরা ওটা কিছু করা যাবে না, তা বাথরুম পর্যন্ত আমি যেতে পারবো না। উনি আমাকে 1.5 মাস ফেলে রেখে, ওষুধ চলছে, ফেলে রেখে বাজার করতে নাম করে সব টাকা পয়সা, ক্যাশ ছিল না, মানে আলমারি থেকে বার করে গয়নাগাটি বিল সমেত নিয়ে চলে গেছে। মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র কোত্থেকে করেছি, কি করেছি, রাখিনি। এটা পরে বাজারে গেলাম, এরকম অবস্থায় গেলাম, বাজারওয়ালা যা 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 বাজার করি সব তো আমি জানি। হুম, তারা বললো কই আমার কাছে আসেনি। তা কন্টিনিউ এইদিক ওইদিক করতে করতে ঘন্টা দুয়েক হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো, তাকে বললাম, সে বলছে কই আমার কাছে আসেনি। এরকম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি, বললাম আমরা বন্ধু হিসাবে কথা বলতে হবে, কিন্তু ও তো আমাদের আসেনি, এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এরকম করে মাসখানেক কেটে গেল, তবুও মানতে চাইছিল না। তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাত্রি, যেদিনকে গেছে। তা মিসিং ডায়েরির ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওকে আমরা কিছু করতে পারবো না। তখন কোর্টের মারফতে গেলাম, কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে। ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছায় এইছি, আমি আর ফিরবো না। ঠিক আছে। হ্যাঁ, সব টাকাটা নিয়ে ওই জিনিসপত্র করা ছিল কিছু, আর মানে 10 লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল, আর ক্যাশ টাকা যেটা ছিল নিয়ে চলে গেছে, মানে টোটালটাই হয়ে গেল তো। ব্যারাকপুরে তার বাড়ি। পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে রং মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই, আমার বিশাল পয়সা, হ্যাঁ, দেশ বিদেশে ঘুরি। গিয়ে দেখে, সে গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। আচ্ছা, ঠিক আছে, রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে। তা সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি, এখনো আমার ওয়াইফ সব জেনেছে, কি জানে না জানি না। ও তার সত্ত্বেও এখন কালকে গেলাম,
ও বললো আমি যাব না, মেয়েকেও চিনতে পারেনি। এই মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা মা করে কাঁদবে কি ও কাঁদবে সেটাও করেনি। আচ্ছা, এই কি বল এখন বলতে চাইছে যে প্রথমত ওনার সঙ্গে দেখা করতে দেয়নি, রবিবাবু যে যার সঙ্গে গেছে দেখা করতে দেয়নি। তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো, লাস্ট পর্যন্ত পার্টির চ্যালেঞ্জ ধরে ধরে কথাবার্তা হলো, কিন্তু উনি আসতে চাইছেন না এখন পর্যন্ত। আমি একবার আন্দাজ করেছিলাম, তা তখন খুব ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি, তখন এমনি বলেছিলাম যে এইটা কি করছো, মেয়ে বড় হচ্ছে এরকম তারা করা ঠিক নয়। তা বললো ঠিক আছে, অন্যায় স্বীকার মানলো, মানে যেরকম স্বামী স্ত্রী হয় সেরকম তারা মানলো, মেনে বললো ঠিক আছে আর আমি করবো না। তারপরেই এরকম অপারেশন হওয়ার পরেই তো এরকম করলো আবার, মানে আপ- তারপরেও কথাবার্তা হতে হতো আমি বুঝতে পারতাম না। আপনার কতদিন হলো হ্যাঁ, আহ, কত বছর পর বিয়ে হয়েছে, ও বছর বলুন, বছর 2-3 বছর। ওটা মনে নেই, জন্ম সার্টিফিকেটে আছে তো দেখতে হবে। আচ্ছা, এখনো পর্যন্ত সেরামই বলেছে আসবো না। এবারে তারপরে কি বলেছে জানি না, কোর্টে ডিভোর্স বললো তো, ডিভোর্সের ফাইল পাঠিয়েছি, ওরা ডিভোর্সের পাঠিয়েছে, এখন ডিভোর্স দেবে। তাহলে কি করবেন ভাবছেন? এখন ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখবো, আর আমার উকিল কি বলে সেটা দেখবো। আপনি কি আইনি লড়াই লড়বেন? হ্যাঁ, আইনি লড়াই করবো না, আমার টাকা পয়সা সব চলে গেল, সর্বস্ব চলে গেল, আমি কিছু চেষ্টা করবো না, অবশ্যই চেষ্টা করবো। আমার টাকা পয়সা না থাকলে আমি এই অবস্থা থাকবি কি করে। আপনার মেয়ের দায়িত্ব তাহলে কি আপনিই সামলাবেন? আমিই দায়িত্ব নেবো, কিন্তু যেহেতু মেয়ে আমার, উনি যতটুকু মানে যে নিয়েছে সে ততটুকু করবে, ততটুকুই। তারপর দেখি, আমরা তো কিছু দায়িত্ব থাকে, মেয়ে তো আমার। আমি তো বাড়িতে ছিলাম না তো। আচ্ছা, আমি বাড়িতে ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম ওষুধ কিনতে, আর ওই মুহূর্তে আমার ঘরেরও এসছে। তারপর ফের আমার ব্যাংকেও যেতে হয়। তখন ছেলে ফোন করে, মেয়ে নাতনি ফোন করে বলছে ঠাকুমা এরকম মা মাছ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। আচ্ছা। হ্যাঁ, সেই দুপুরবেলা, ভর দুপুরবেলা, তখন আমি মানে নিরামিষ বুঝি, আমি আর আলাদা রান্না বান্না। এবার ছেলেকে কি করব, আমি বলি কি করবো, এই একটা দেড়টা দুটো বাজে, কি রান্না করব, তোকে কি করে দেবো, আমি ডালে চালে করে দিই, তুই আচ্ছা, খেয়ে থাক। যখন শুনলেন যে ছেলে এইভাবে ছেলের কিডনি একটা বিক্রি করেছে, হ্যাঁ, তখন কবে আপত্তি শুনলেন? করেছিলাম, পেলার থেকেও আপত্তি করেছিলাম, শোনেনে। আমার ছেলেরাও আপত্তি করেছে, আর দুটো ছেলেও আপত্তি করেছে, কারোর কথা শোনেনি। বৌমা কারোর কথা শোনেনি, বৌমা বলছে আমার দেনা আছে, দেনার জন্য দেখেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, কেউ দেখেছে, কেউ কারোর কে দেখবে, কে কাকে কে দেখবে, এখনকার যা যুগ পড়েছে। হ্যাঁ, কেউ কাউকে দেখবার সিন আছে। দেখি ছোট ছেলে এটা ছোট ছেলে। আমরা যখন খুব আপত্তি করেছি, শোনেনি, ছেলের কথা শুনতে পাবো না তুমি তো। কথা শোনেনি, জোর জবরদস্তি করে করিয়েছে। বৌমাকে আনতে গেছিলেন তো? হ্যাঁ, আনতে গেছিলাম তো, কবে গেছিলেন? শুক্রবার দিন গেছিলাম। আচ্ছা, বৌমা কি বলছে? বৌমা তো কোনো কথাই বলে না, মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ের দিকে দেখেই নি। ঘরে যখন ঢুকলো তখন মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চাইছে, তখন আমরা ছুতে দিইনি মেয়েকে, আমি একদম ছোবে না। তাহলে দু কি তিন ঘন্টা, 3-4 ঘন্টা বসেছিলাম, সে বাচ্চাটা খায় কি খেলো না খেলো খোঁজ নেয় উনি। তোমার বাড়ি গেছি, তোমার নাড়ি ছেঁড়া জিনিস, আমাদের তো এই ছেলের ওপর টান, আমি কাঁদছি, সব ছেলেদের ওপরই টান, আমার কিছু হলে পরে আমি কেঁদে ফেলি, আমার বুক ফেটে যায়, অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেদের ঘরে। এই যে সে কি কোনো সংসার পেতেছে? সংসার কথা কাকে বলে, তার তো 3-4টে বিয়ে, নায়ক মেয়ে আছে, তাকে সংসার কথা বলে? ও তো ছাড়ে আর ধরে। ছেলেও ভালো নয়, দেখলাম তো ছেলেও ভালো নয়, ছেলেটাও ভালো পরবর্তীকালে নয়, রোগা। আমার ছেলে তো বরঞ্চ আছে ভালো। হ্যাঁ, পরবর্তীকালে কি বলতেন কি ঠকবে কি করবে সেই জানে, আমি কি জানবো। এখন? ভাবনা চিন্তা করছি, সে টাকা ফেরত দেয় দিক, না দেয় জেলে বাস করুক, আর কি বলবো তার, আর কি বলবো, আর কি বলার আছে, টাকা ফেরত দেয় দিক, নাহলে জেলে বাস করুক, সে তার সংসার করুক, ভালো করে সংসার করুক, আর কি বলার আছে আমার। মুখ ফেটে যাচ্ছে, একটা কিডনি যাওয়া মানে আমার বুকটা ফেটে যাওয়া। যখন দিচ্ছে ঠাকুর ছাড়া কিছু জানিনি আমি, খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার ছেলেটাকে দেখো, রক্ষা করো। আমার তো কথা শুনলো না তো, আমার নার্ভের প্রবলেম, আমি মাঝে মাঝে কিরম হয়েও যাই আমি এইসব শুনে। আপনার নাম? আমার নাম কল্পনা বেদ। আপনার কি পাড়ার এলাকারই মধ্যে পড়ে যে এই ঘটনাটা ঘটেছে? কি বলবেন? হ্যাঁ, আমার তো ধুলাগড় অঞ্চলের মধ্যেই পড়ে, যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি। যেটা আমি শুনলাম পিন্টু বেজ, ওনার স্ত্রী সুপর্ণা বেজ, দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন, ওনাদের কোনো কমপ্লেনও নেই, কোনোদিন শুনিও। ইদানিং করে শুনলাম
আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে, একটা কিডনি বিক্রি করা হয়েছে। যা কিডনি বহুত লোক বিক্রি করে, অভাবের তাড়নায়, সংসারে তাড়নায় এগুলো করতেই পারে, সেটা সে ভালো বুঝেছে তাই নিজে থেকে করেছে। হ্যাঁ, স্ত্রী তো দেখুন, স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে, সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে, তার তার পার্সোনাল ম্যাটার, ওটা সেটা তো আমরা জানি না। সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই এই কাজটা করেছে। কিডনিটা সে বিক্রি করেছে 10 লক্ষ টাকায়। তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পরপুরুষের সঙ্গে। এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। আগামী জেনারেশন যারা আছে, যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে, সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো। তাহলে তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার। তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে, তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না। স্বামী স্ত্রীর যে বন্ধন, একটা অটুট বন্ধন থাকে, সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না। সংসার করতে অবশ্যই ভয় পাবে, যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন, এইগুলো চারিদিকে লোক শুনছে, চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারে তার প্রয়োজন আছে, একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা দেনাপাতি করে, যে মানুষের ধরুন সারা পৃথিবীতে, হ্যাঁ, টাকাটা সে তো নিয়ে চলে গেছে, তো সে একদম একদম খুব গরিব মানুষ, একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে। তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা 10 লক্ষ টাকা, সে যেটা আমরা শুনছি 10 লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে একটা পরপুরুষের সঙ্গে। অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না, পরিমাণা হচ্ছে না, সে চলে যেতে পারে, যে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে, তার স্বাধীনতার উপরে। তার জায়গায় সে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে, এটা তো মানে খুব খারাপ ব্যাপার না, সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে। আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে। আমার নাম আক্তার লস্কর। আমার পরিচয়, আমি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। আমি সুদীপ মুখার্জি। কম দামের গ্যারান্টি নয়, ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি। আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ। গত 10 বছরে 15,000-এরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াস্মুথ। আপনি যদি ভালো জল, পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং
সফল ব্যবসা করতে চান এবং মাসে 40 থেকে 50,000 টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকোয়াস্মুথ। যোগাযোগ করুন অ্যাকোয়াস্মুথের অফিসিয়াল নম্বরে 9153773851। প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা রোজগার করুন অ্যাকোয়াস্মুথ আরও প্লান্ট বসিয়ে, তাও নিজের বাড়ি থেকে। অ্যাকোয়াস্মুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির, তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়াস্মুথ আরও প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে। আপনারও দেরি কিসের? যোগাযোগ করুন 9153773851।